আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রূপা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। মিরাজের সাথে অবিচার করলো বিসিবি। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেতে সুপার ফ্লপ লিটনকে যে একটি শর্ত পূরণ করতে হবে। আইপিএলে বিধ্বংসী রেকর্ড হেড শর্মার তাণ্ডব, 166 রান তাড়া করল মাত্র 58 বলে। শেষ 2 ম্যাচে 3 পরিবর্তন, ফিরলেন সাকিব মোস্তাফিজ সৌম্য। ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে তাসকিন, এগিয়েছেন তাওহিদ মেহেদীরা। পাকিস্তানের আয়ারল্যান্ড সফর, ভিসা জটিলতায় অনিশ্চিত আমির। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। টি-20 ফরম্যাটে শান্তকে সরিয়ে দিয়ে মিরাজের হাতে নেতৃত্ব তুলে দেওয়া হলে খুব একটা খারাপ হবে না, তাহলে বাংলাদেশের কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা আছে বটে। তবে দুঃখের ব্যাপার হলো টি-20 ফরম্যাটে স্ট্রাইক রেটের দিক দিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চেয়ে এগিয়ে থাকার পরেও দলে জায়গা হয় না মেহেদী হাসান মিরাজের সাথে অবিচারই করলো বিসিবি। কেননা শান্ত টি-20 ব্যাটসম্যান না, আর মিরাজ একজন অলরাউন্ডার। সে যে কোনো সময় যে কোনো ম্যাচের ফলাফল বদলে দিতে পারে। বেশ কয়েকবার করে দেখিয়েছেনও তিনি। ভারতের বিপক্ষে টানা 2 ম্যাচে জয়ের নায়ক ছিলেন তিনি। এক ম্যাচে সেঞ্চুরি করেছেন, আবার এর আগে টি-20 বিশ্বকাপে মেকশিফট ওপেনার হিসেবে খেলেছিলেন। মিরাজ ইংল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে এক ম্যাচেই ম্যাচ সেরা হয়েছিলেন তিনি। তারপরও টি-20 দল থেকে ছুড়ে ফেলা হয়েছে তাকে। নিউজিল্যান্ড সফরের সহ অধিনায়ক করে নিয়ে গেলেও এক ম্যাচ খেলায়নি টিম ম্যানেজমেন্ট। এভাবে দলের সাথে ঘুরিয়ে তাকে বাদ দেওয়া হয়েছে। মেহেদী মিরাজ বাংলাদেশের জন্য কি করেনি দেখাতে যে কোনো পজিশনে ব্যাটিং করা, বল হাতে দলের বিপদ সময়ে উইকেট এনে দেওয়া। যে খেলোয়াড়ের আত্মবিশ্বাস ও সাহসের কমতি থাকে না, দলের চাহিদা অনুযায়ী নিজের সেরাটা দিয়ে চেষ্টা করে, তাহলে সেই খেলোয়াড়কে দলে না রাখা ঠিক হয়নি। নাজমুল হোসেন শান্তর থেকে হাজার গুণে ভালো একজন ক্রিকেটার। চলছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের মধ্যকার 5 ম্যাচের টি-20 সিরিজ। ইতিমধ্যে শেষ হয়েছে সিরিজের 3টি টি-20 ম্যাচ, যেখানে টানা 3 ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ সিরিজ জিতলেও টাইগারদের আসল সমস্যার সমাধান এখনো হয়নি। বাংলাদেশের টপ অর্ডারের অবস্থা একেবারে খারাপ। চলতি সিরিজের 3 ম্যাচেই বাজেভাবে আউট হয়েছে লিটন দাস ও শান্ত। জিম্বাবুয়ে সিরিজের 3 ম্যাচে খেলে 43 বলে 36 রান করেছে লিটন দাস। প্রথম ম্যাচে করেছেন 3 বলে 1 রান, আর তৃতীয় টি-20 করেছেন 15 বলে 12 রান। 83.72 স্ট্রাইক রেট। একজন ওপেনারের স্ট্রাইক রেট যদি এরকম হয়, তাহলে সে কিভাবে দিনের পর দিন একাদশে সুযোগ পায়? শেষ 2 ম্যাচের জন্য নতুন করে টি-20 দল ঘোষণা করেছে বিসিবি। এই 2 ম্যাচে দলে রাখা হয়েছে লিটন দাসকে, তবে হতে পারে এটাই তার শেষ সুযোগ। বিশ্বকাপে দলের সুযোগ পেতে হলে তাকে একটি শর্ত পূরণ করতে হবে। সবাইকে অবাক করে দলের বিকল্প ওপেনার পারভেজ হোসেন ইমনকে বাদ দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাকি 2 ম্যাচের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। সেখানে সুযোগ পেয়েছে লিটন কুমার দাস। তবে বিসিবির এক সূত্র থেকে জানা গিয়েছে যে ফর্মহীন ক্রিকেটাররা যদি জিম্বাবুয়ের বিপক্ষে বাকি 2 ম্যাচে নিজেকে প্রমাণ করতে ব্যর্থ হয়, তাহলে বিশ্বকাপের জন্য আইসিসির কাছে পাঠানো বাংলাদেশের স্কোয়াডে আসতে পারে পরিবর্তন। টি-20তে 166 রানের লক্ষ্য তাড়া করতে নেমে একটি দল কত ওভারে কত উইকেট হারিয়ে জিততে পারে? এমন প্রশ্ন শুনলে যে কেউ অবাক হবেন। 166 রান করতে 14 থেকে 15 ওভার তো অন্তত লাগার কথা, 2টি উইকেটও পড়ার কথা। কিন্তু আপনি যদি সানরাইজার্স হায়দ্রাবাদ এবং লখনৌ সুপার জায়ান্টসের খেলা না দেখে থাকেন, তাহলে আপনাকে বলছি, স্কোর কার্ড দেখে স্রেফ অবিশ্বাস্য মনে হতে পারে। ভাববেন কেউ হয়তো স্কোর লিখতে ভুল করেছে, কিন্তু ঘটনা সত্যি। 166 রান তাড়া করে সানরাইজার্স হায়দ্রাবাদ জয় তুলে নিয়েছে মাত্র 9.4 ওভারে, অর্থাৎ মাত্র 58 বল খেলেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেছে তারা, কোনো উইকেট না হারিয়ে। 2 ওপেনার অভিষেক শর্মা এবং ট্রাভিস হেড মিলে যে তাণ্ডব লীলা বইয়ে দিয়েছে লখনৌ বোলারদের উপর, তা রীতিমতো অবিশ্বাস্য। মাত্র 16 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেছেন ট্রাভিস হেড, 19 বলে হাফ সেঞ্চুরি করেছেন অভিষেক শর্মা। শেষ পর্যন্ত ট্রাভিস হেড অপরাজিত ছিলেন 30 বলে 89 রান করে। সমান 8টি করে বাউন্ডারি এবং ছক্কার মান মেরেছেন তিনি, অর্থাৎ 89 রানের মধ্যে 80 রানই
করেছেন তিনি বাউন্ডারি আর ওভার বাউন্ডারি মেরে। অভিষেক শর্মা অপরাজিত ছিলেন 28 বলে 75 রানে। 8টি বাউন্ডারির সঙ্গে 6টি ছক্কার মান মেরেছেন তিনি। তার 68 রানে এসেছে 4 এবং ছক্কা থেকে। মাত্র 34 বলে 100 এবং মাত্র 50 বলে 150 রানের জুটি করেন হায়দ্রাবাদের দুই ওপেনার। এর আগে হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে 4 উইকেট হারিয়ে 165 রান করে লখনৌ সুপার জায়ান্টস। 30 বলে 55 রানে আয়ুষ বাদানি এবং 26 বলে 48-এ অপরাজিত থাকেন নিকোলাস পুরান। 33 বলে 29 রান করেন লোকেশ রাহুল। এই জয়ে 12 ম্যাচে 14 পয়েন্ট নিয়ে 3 নম্বরে উঠে এসেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। 11 ম্যাচে 16 পয়েন্ট করে নিয়ে শীর্ষে কলকাতা নাইট রাইডার্স এবং দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। 12 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে লখনৌ রয়েছে ষষ্ঠ স্থানে। জিম্বাবুয়ের বিপক্ষে 2 ম্যাচ হাতে রেখে সিরিজ নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। এবার বাকি 2 ম্যাচের জন্য 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এই 2 ম্যাচে টাইগার স্কোয়াডে এসেছে 3 পরিবর্তন। দলে ফিরেছেন সৌম্য সরকার, সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। বাদ পড়েছেন পেসার শরীফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন এবং আফিফ হোসেন। 5 ম্যাচের সিরিজের প্রথম 3 ম্যাচের সবগুলো ম্যাচই হয়েছে চট্টগ্রামে। শেষ 2 ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে। ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে তাসকিন, এগিয়েছেন তাওহিদ মেহেদীরা। জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচ সিরিজে প্রথম 3 ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। দলের এমন পারফরম্যান্সে অবদান রেখেছেন যারা, তাদেরকে পুরস্কৃত করেছে আইসিসি। আজ হালনাগাদ করা সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে এগিয়েছেন তাসকিন আহমেদ, শেখ মেহেদী হাসান, তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ। সফরকারীদের বিপক্ষে 3 ম্যাচে 8.83 গড়ে 6 উইকেট নিয়েছেন তাসকিন। এতে টি-20 র্যাঙ্কিং এর বোলিং বিভাগে 6 ধাপ এগিয়ে 26তম স্থানে উঠে এসেছেন তিনি, যা তার ক্যারিয়ারের সেরা র্যাঙ্কিং। এই বিভাগে 6 ধাপ এগিয়ে 22তম স্থানে জায়গা পেয়েছেন অফ স্পিনার শেখ মেহেদী। 2 ম্যাচে 3 উইকেট পেয়েছেন তিনি। ব্যাটিংয়ে 3 ম্যাচে রান পেয়েছেন তাওহিদ। 3 ম্যাচে 127 রান করেছেন 156.79 স্ট্রাইক রেটে। 11-4-এর সঙ্গে 5টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। 23 বছর বয়সী ক্রিকেটার ব্যাটারদের র্যাঙ্কিংয়ে প্রথমবার 100 নিচে নেমেছেন। 26 ধাপ এগিয়ে 90-এ এসে পৌঁছেছেন তিনি। এছাড়া মাহমুদুল্লাহ 2 ধাপে এগিয়ে 81তম স্থানে আছেন। ব্যাটিং র্যাঙ্কিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে এখনো সেরা অবস্থানে আছেন লিটন দাস। এই সিরিজে জ্বলে উঠতে না পারায় 2 ধাপ অবনমন হয়েছে তার। 29 থেকে 31তম স্থানে আছে। নাজমুল হোসেন শান্ত 2 ধাপ অবনমন হয়েছে। গতকাল সকালে আয়ারল্যান্ডে পৌঁছে গেছে পাকিস্তান ক্রিকেট দল, কিন্তু মোহাম্মদ আমির রয়ে গেছেন দেশেই। বাঁহাতি এই পেসার যে ভিসাই পাননি এখনো। ছোট এই সিরিজে তার অংশগ্রহণ এখন পড়ে গেছে ঘোর অনিশ্চয়তায়। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে দলের সবার সঙ্গেই আমিরের ভিসার আবেদন করা হয়েছিল। সফরের আগের দিন অন্যরা ভিসা পেয়ে গেলেও পাননি আমির। কোচিং স্টাফের মোহাম্মদ ইউসুফের ভিসা পেতেও দেরি হয় কিছুটা, তবে ভ্রমণ শুরুর একটু আগে তিনি ভিসা পেয়ে যান, কিন্তু আমিরের ব্যাপারে কিছু জানা যায়নি। উল্লেখ্য যে স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ হওয়ার পাশাপাশি ইংল্যান্ডে জেলে যেতে হয়েছিল আমিরকে। তবে 32 বছর বয়সী এই পেসার পরে ইংল্যান্ডের স্থায়ী বাসিন্দাও হয়েছেন। আমিরের ভিসা নিয়ে ক্রিকেট আয়ারল্যান্ডের সঙ্গে যোগাযোগ করেছে পিসিবি। বোর্ডের এক কর্মকর্তা ক্রিকেট ওয়েবসাইট ESPN ফ্রিকইনফোকে বলেছেন, ভিসা নিশ্চিত করার দায়িত্বটি আয়োজক বোর্ডেরই। আমির আগেও আয়ারল্যান্ডে খেলেছেন, তবে এবার পাকিস্তানের সফর খুবই ছোট। 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে তারা 5 দিনের মধ্যে। সিরিজ শুরু আগামীকাল। আমিরের খেলা নিয়ে সংশয়টা তাই প্রবলভাবেই থাকছে। আয়ারল্যান্ড সফর শেষে ইংল্যান্ড সফরে 4 ম্যাচের টি-20 সিরিজ খেলবে পাকিস্তান। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। মিরাজের সাথে অবিচার করল বিসিবি। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াডে জায়গা পেতে সুপার ফ্লপ লিটনকে যে একটি শর্ত পূরণ করতে হবে। আইপিএলে বিধ্বংসী রেকর্ড হেড শর্মার তাণ্ডব। 166 রান তাড়া করল মাত্র 58 বলে। শেষ 2 ম্যাচে 3 পরিবর্তন, ফিরলেন সাকিব, মোস্তাফিজ, সৌম্য। ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে তাসকিন, এগিয়েছেন তাওহিদ মেহেদীরা। পাকিস্তানের আয়ারল্যান্ড সফর, ভিসা জটিলতায় অনিশ্চিত আমির। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।